লিকুইড সেপারেশন, রিডিউস ডায়াস্টলিক ইএফ স্লোপ, এবং এই ডায়াস্টলের সময় যেটা ইএফ স্লোপ যেটা আমরা এখানে দেখছি, ই এবং এফ, এই স্লোপটা অনেকটা ভার্টিক্যাল, কিন্তু যখন বাল্বটা চিকন হয়ে যাবে তখন এটা হরিজন্টাল হয়ে যাবে, তখন হরিজন্টাল হয়ে যাবে, যেমন এইরকম হবে। রিডিউস ডায়াস্টলিক ইএফ স্লোপ of the mitral closure. So normal EF slope is more than 60 millimeter per second. If less than 10 millimeter per second indicate the severe MS. যদি less than 10 millimeter per second হয় তখন আমরা ধরে নেব যে সিভিয়ার mitral stenosis। নেক্সট হলো আমরা ট্রান্সইসোফেজিয়াল ইকো। ট্রান্সইসোফেজিয়াল ইকোতে যে ভালভের টিপ, ভালভের হচ্ছে আপনার যে মার্জিন এবং মেন পার্ট বেস খুব ভালোভাবে আপনার ক্লিয়ারলি বোঝা যায় যে এখানে থিকেনিং আছে কিনা, ক্যালসিফিকেশন আছে কিনা, খুব ভালোভাবে, বা কোনো থ্রম্বা যদি থাকে, স্পন্টেনিয়াস সিকোকন্ট্রাস থাকে, খুব ভালোভাবে ট্রান্সইসোফেজিয়াল ইকোতে বোঝা যায়। গিভ দ্য হায়ার রেজলিউশন ভিউ অফ দ্য mitral apparatus। mitral apparatus রেজলিউশন খুব ভালো পাওয়া যায় ট্রান্সইসোফেজিয়াল ইকোতে। বেটার টু অ্যাসেস দ্য লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিজ থ্রম্বাস, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিজের থ্রম্বাস যদি থাকে খুব ভালোভাবে বোঝা যায়। Mid esophageal video assists in evaluating the extent of disease। সাধারণ ইসোফেগাসের মাঝখান থেকে আমরা ভিউ নেই, এবং ট্রান্সগ্যাস্ট্রিক লং অ্যাক্সিস ইমেজিং প্লেন ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রথমত ইভালুয়েট করি হচ্ছে ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি। সেখানে হলো 2D অ্যান্ড এম মোডের মাধ্যমে আমরা দেখি যে মাইট্রাল ভালভের অ্যাপারেটাস দেখি, মাইট্রাল ভালভ টিপের থিকেনিং, মার্জিনের থিকেনিং, এনুলার ক্যালসিফিকেশন, সাবভালভুলার স্ট্রাকচার আছে, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। তাহলে এই জিনিসগুলো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। তারপর হচ্ছে ইএফ স্লোপ হচ্ছে রিডিউস করে যাচ্ছে, এম মোডে হচ্ছে থিকেনিং থাকবে মাইট্রাল ভালভ, ইএফ স্লোপ রিডিউস হবে, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কিন্তু আরও ভালো রেজলিউশনে যদি আমরা বুঝতে চাই, অনেক সময় থ্রম্বাস থাকলে থ্রম্বাস ট্রান্সথোরাসিক করতে বোঝা যাচ্ছে না। ভালো যদি বুঝতে হয় সেক্ষেত্রে ট্রান্সইসোফেজিয়াল ইকোর প্রয়োজন, কারণ সেখানে রেজলিউশন খুব ভালো। দুইটার ভিউতে আমরা দেখি, একটা হচ্ছে মিড ইসোফেজিয়াল ভিউ আর একটা হচ্ছে ট্রান্সগ্যাস্ট্রিক লং অ্যাক্সিস ভিউতে আমরা দেখি। এবং মিড ইসোফেজিয়াল ভিউতে হচ্ছে আপনার জিরো লেভেলে যদি আমরা ধরবো তাহলে 4টা চেম্বার ক্লিয়ারলি বোঝা যায় এবং মাইট্রাল ভালভও পরিষ্কার বোঝা যাচ্ছে। Next, assessment of the mitral stenosis severity। এবং mitral valve stenosis কি সিভিয়ার কিনা কিভাবে আমরা অ্যাসেস করব? অ্যাসেস করার জন্য লেভেল 1 রিকমেন্ডেশন হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট, mitral valve area planimetry and the pressure half time। দেখবেন আমরা প্রথমে কিন্তু প্রেশার গ্রেডিয়েন্ট দেখি, মাইট্রাল ভালভের উপর যে কন্টিনিউয়াস ওয়েভ সিডব্লিউ ফেলে আমরা গ্রেডিয়েন্ট দেখি, মিন প্রেশার গ্রেডিয়েন্ট অ্যান্ড পিক প্রেশার গ্রেডিয়েন্ট, মিন প্রেশার অ্যান্ড পিক প্রেশার গ্রেডিয়েন্ট আমরা দেখি। মিন প্রেশার অ্যান্ড পিক প্রেশার গ্রেডিয়েন্ট আমরা দেখি। মিন প্রেশার আমরা জানি যে জানেন আপনারা, মিন এবং পিক প্রেশার গ্রেডিয়েন্ট যেটা দেখি আমরা যে 5-এর নিচে থাকে সাধারণত, এবং 5 যদি হয় তাহলে আমরা ধরে নিই যে mitral stenosis, 5 to 10 যদি হয় সেক্ষেত্রে আমরা ধরি যে মডারেট mitral stenosis, এবং মোর দ্যান 10 যদি হয় মিন প্রেশার গ্রেডিয়েন্ট, তখন আমরা তাকে ধরে নিই যে সিভিয়ার mitral stenosis। তাহলে mitral stenosis-এর সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য আমরা প্রেশার গ্রেডিয়েন্ট আমরা দেখি, মিন অ্যান্ড পিক প্রেশার গ্রেডিয়েন্ট আমরা অ্যাসেসমেন্ট। নেক্সট হলো প্রেশার গ্রেডিয়েন্টের পরে আমরা যেটা দেখি যে প্রেশার গ্রেডিয়েন্ট আমরা হচ্ছে মিন প্রেশার গ্রেডিয়েন্ট অ্যান্ড পিক প্রেশার গ্রেডিয়েন্ট। এবং পিক প্রেশার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখবেন যে পিক প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে যদি 10-এর উপরে যায় সেক্ষেত্রে আমরা ধরে নিই যে মাইল্ড স্টেনোসিস,
10 to 20 হলে আমরা ধরে নিই যে মডারেট, মোর দেন 20 হলে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। তবে মিন প্রেশার গ্রেডিয়েন্টটাই সবচেয়ে বেশি অ্যাসেসমেন্ট করা হয়। আর মাইট্রাল ভালভ এরিয়া প্ল্যানিমেট্রিতে আমরা দেখি লেস দেন 1 যদি হয় আমরা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস, 1 to 1.5 মডারেট মাইট্রাল স্টেনোসিস, মোর দেন 1.5 যদি হয় মাইল্ড মাইট্রাল স্টেনোসিস। প্রেশার হাফ টাইম, আপনারা জানেন যে প্রেশার হাফ টাইম যদি যে 220 উপরে যদি হয় তখন আমরা বলি যে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। লেভেল 2 রিকমেন্ডেশন, তাহলে দেখা যাচ্ছে যে মাইট্রাল স্টেনোসিস সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের জন্য প্রেশার গ্রেডিয়েন্ট, মাইট্রাল ভালভ এরিয়া প্ল্যানিমেট্রি আর প্রেশার হাফ টাইম, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরও কিছু জিনিসের উপর আমরা হেল্প নিতে পারি। একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, তারপর হচ্ছে প্রক্সিমাল আইসো ভ্যালোসিটি সারফেস এরিয়া ভিজা স্ট্রেস ইকোকার্ডিওগ্রাম, এর মাধ্যমে আমরা এর হেল্পও নিতে পারি। কিন্তু প্রথমত হেল্প নিতে হবে এই তিনটার, যে প্রেশার গ্রেডিয়েন্ট, মাইট্রাল এরিয়া প্ল্যানিমেট্রি অ্যান্ড প্রেশার হাফ টাইম। এর মাধ্যমে আমাদেরকে আগে অ্যাসেস করতে হবে যে মাইট্রাল ভালভের সিভিয়ার যে আছে কি নাই। নেক্সট হলো প্রেশার গ্রেডিয়েন্ট আমরা কিভাবে দেখি। এস্টিমেশন অফ দ্য ডায়াস্টোলিক প্রেশার গ্রেডিয়েন্ট, এখানে ডায়াস্টোলিক প্রেশার গ্রেডিয়েন্ট আমরা দেখি, সিস্টোলিক প্রেশার গ্রেডিয়েন্ট দেখা হয় না, ডায়াস্টোলিক। Estimation of the diastolic pressure gradient is based on simplified Bernoulli equation. That means pressure gradient equal to 4d square, মানে maximum velocity যেটা আমরা পাই velocity স্কোয়ারকে 4 দিয়ে পূরণ করলে যেটা আমরা পাবো সেটাই হলো আমরা pressure gradient. That estimation has good correlation with the invasive measurement using the transseptal catheterization. মানে আমরা পিটিএমসি করার সময় যেমন ট্রান্সসেপ্টাল ক্যাথেটারাইজেশন করে আমরা কিন্তু প্রেশার গ্রেডিয়েন্ট অ্যাসেস করি। সেই প্রেশার গ্রেডিয়েন্ট যেটা ডাইরেক্ট ইনভেসিভ, সেই প্রেশার গ্রেডিয়েন্টের সাথে ইকোকার্ডিওগ্রাফি বার্নৌলি ইকুয়েশনের মাধ্যমে যে প্রেশার গ্রেডিয়েন্ট আমরা দেখি, এটা দেখা যাচ্ছে যে মোর কোরিলেট করে এবং খুব ভালো একটা কোরিলেশন আছে। গ্রেডিয়েন্ট ইজ মেজার্ড ইন দ্য এপিক্যাল উইন্ডো, মানে আমরা এপিক্যাল 4 চেম্বার ভিউতেই সাধারণত গ্রেডিয়েন্টটা দেখি। 4 চেম্বার ভিউতে কন্টিনিউয়াস ওয়েভ ডপলার ইজ প্রিফার্ড, মানে এখানে পালস ওয়েভ ডপলার ইউজ করা হয় না, সিডব্লিউ ইউজ করা হয়। আর হচ্ছে কালার ডপলার ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল মাইট্রাল জেট। অ্যাকসেন্ট্রিক মাইট্রাল জেট যদি থাকে, মানে সেন্ট্রাল থাকলে তো কোনো সমস্যা নাই, যে কন্টিনিউয়াস ওয়েভ ডপলার তো আপনার যেটা হচ্ছে লাইন বরাবর পড়বেই। কিন্তু যদি অ্যাকসেন্ট্রিক জেট থাকে সেই ক্ষেত্রে কালার ডপলারের হেল্প নিয়ে অ্যাকসেন্ট্রিক জেটটা বের করতে হবে, সেই জেট বরাবর কালার ডপলার ফেলতে হবে। কন্টিনিউয়াস ডপলারের পারপেন্ডিকুলার যদি না হয় তাহলে আপনার গ্রেডিয়েন্ট ভালো আসবে না। নেক্সট হলো ম্যাক্সিমাম আর মিনিমাম গ্রেডিয়েন্ট আর ক্যালকুলেটেড। ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই ক্যালকুলেশন করা হয়। মিন গ্রেডিয়েন্ট ইজ রিলেভেন্ট, যেটা হিমোডাইনামিক ফিলিং, হিমোডাইনামিক ফিলিংয়ের সাথে হচ্ছে মিন গ্রেডিয়েন্টের রিলেশনশিপটা বেশি। Next, the maximum gradient is derived from the peak mitral velocity. Peak mitral velocity, which is influenced by the left ventricular compliance in the LV diastolic function. Left ventricular, কারণ mitral valve যদি peak velocity থাকে, আমরা জানি peak velocity হয় কেন, because the left ventricle diastolic function, left ventricle রিল্যাক্স করবে, রিল্যাক্স করার সাথে সাথে ব্লাডগুলো লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে চলে আসবে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফাংশনের উপরে কিন্তু ম্যাক্সিমাম যেটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টটা ঠিক করবে, পিক প্রেশার গ্রেডিয়েন্ট। আর হচ্ছে তার সাথে লেফট এট্রিয়াল কমপ্লায়েন্স, লেফট এট্রিয়াল কমপ্লায়েন্সের উপরও কমপ্লায়েন্স যত ভালো হবে ততই ডায়াস্টলিক ফিলিং ভালো হবে এবং মাইট্রাল ভালভের গ্রেডিয়েন্ট তত ভালো পাওয়া যাবে। এখন তাহলে দেখা যাচ্ছে যে এই গ্রেডিয়েন্টটাতে মাইট্রাল ভালভের এলভি ফাংশনের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। এই জন্যই মিন প্রেশার গ্রেডিয়েন্টটাকেই হেমোডাইনামিক্যালি খুব ইম্পর্টেন্ট হিসেবে ধরা হয়। কারণ হচ্ছে মিন প্রেশার গ্রেডিয়েন্টের সাথে লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফাংশন খুব বেশি রিলেশন। ইন এট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাভারেজ অফ 5 সাইকেল উইথ লিস্ট ভেরিয়েশন অফ আর ইন্টারভেল, মানে হচ্ছে যেখানে কম ভেরিয়েশনের আর ইন্টারভেল পাওয়া যায় এবং এরকম 5টা সাইকেল নিয়ে তারপরে অ্যাভারেজ করে আমাদের প্রেশার গ্রেডিয়েন্ট বের করতে হবে। তারপর হার্ট রেট অ্যাট হুইচ গ্রেডিয়েন্ট ওয়াজ অফটেন টু বি নোটেড, যেমন দেখবেন যে অনেক সময় আমরা লিখে দিই যে সে কি সাইনাস টেইকার্ডিয়া না সাইনাস বেডিকার্ডিয়া অথবা এট্রিয়াল ফিব্রিলেশন, এই ধরনের আমরা কিন্তু নোট করে দিই এবং হার্ট রেটও কিন্তু উল্লেখ করে দিচ্ছি। তাহলে এর কারণ হলো যে
হার্ট রেটের সাথে হচ্ছে ট্রান্স ভালভুলার গ্রেডিয়েন্টের কিন্তু একটা রিলেশনশিপ আছে। হার্ট রেট যত কম থাকে ভালভুলার গ্রেডিয়েন্ট কিন্তু তত কম হয়। হার্ট রেট বেশি হলে দেখা যায় অনেক সময় মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে ট্রান্স ভালভুলার গ্রেডিয়েন্টও বেশি থাকে, যার জন্য হচ্ছে হার্ট রেটের সাথে গ্রেডিয়েন্টের রিলেশনশিপ আছে এবং এই জন্য হার্ট রেটে উল্লেখ করে দিতে হয় গ্রেডিয়েন্টের সাথে। নোট দ্য বেস্ট মার্কার অফ দ্য সিভিয়ারিটি অফ এমএস, দ্যাট ইজ প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে বেস্ট মার্কার অফ সিভিয়ারিটি। তাহলে যদি আমি মাইট্রাল ভালভ এরিয়া পাই যদি 0.8, কিন্তু গ্রেডিয়েন্ট পাচ্ছি আমি যে পিক প্রেশার গ্রেডিয়েন্ট 5, তাহলে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে কিন্তু আমি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস বলতে পারতেছি না। সুতরাং আমাকে আরও অ্যাসেসমেন্ট করতে হবে। তাহলে মেইনলি কিন্তু ডিপেন্ড করতেছে প্রেশার গ্রেডিয়েন্টের উপর। যদি প্রেশার গ্রেডিয়েন্ট বেশি থাকে তাহলে হচ্ছে মোর কোরিলেট উইথ দ্য সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। ডিপেন্ড অন দ্য হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট অ্যান্ড অ্যাসোসিয়েটেড এমআর, এবং এই প্রেশার গ্রেডিয়েন্টটা হার্ট রেটের উপর ডিপেন্ড করে, কার্ডিয়াক আউটপুটের উপর ডিপেন্ড করে, অ্যাসোসিয়েটেড এমআর। যদি এমআর যদি বেশি থাকে দেখবেন গ্রেডিয়েন্ট বেড়ে গেছে, কার্ডিয়াক আউটপুট যদি বেশি হয় গ্রেডিয়েন্ট বেড়ে যাবে, হার্ট রেট বেশি হলে গ্রেডিয়েন্ট বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে ওভার এস্টিমেটেড হচ্ছে, টেকিকার্ডিয়া তো গ্রেডিয়েন্ট বেশি পাবো, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট গ্রেডিয়েন্ট বেশি পাবো। তারপর হচ্ছে যদি মাইট্রাল রিগার্জিটেশন থাকে সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট বেশি থাকবে। তাহলে যদি কোনো পেশেন্টের মাইট্রাল স্টেনোসিসের সাথে মাইট্রাল রিগার্জিটেশন থাকে, সাথে টেকিকার্ডিয়া থাকে, যদি তার হচ্ছে ভলিউম যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা বেশি পাচ্ছি। তখন আমরা কি করি, আমরা দেখবেন মাইট্রাল স্টেনোসিসের একটা পেশেন্টের আমরা অ্যাসেসমেন্ট করার পর ওখানে লিখেই দেওয়া হচ্ছে যে আমরা যে এট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে আমরা নোট দিয়ে দিই যে প্লিজ ইকোকার্ডিওগ্রাফিক ইভ্যালুয়েশন আফটার কন্ট্রোলিং অফ দ্য ভেন্ট্রিকুলার রেট। তখন আমরা কিন্তু সরাসরি কমেন্ট করি না যে তার বাল্ব চেঞ্জ করে দেন, এই ধরনের কমেন্ট করি না, কারণ এখানে একটা ওভার এস্টিমেশন হয়। সেই ক্ষেত্রে আমার কাছে এখন সিভিয়ার মনে হতে পারে, কিন্তু পেশেন্টের যদি হার্ট রেট কমে যায় সেই ক্ষেত্রে সেটা হচ্ছে মডারেট হইতে পারে। তাহলে মডারেট হইলে তো দেয়ার ইজ এ চান্স অফ ওয়েটিং, মানে আমাদের তো একটা সুযোগ আমরা পাচ্ছি যে তার ভাল্ব রিপ্লেসমেন্ট না করে আমরা কিছু ওয়েট করতে পারি। কারণ যখন আমি মাইট্রাল ভাল্ব রিপ্লেসমেন্ট করে দিব সেই ক্ষেত্রে হচ্ছে সেটা মেটালিক ভাল্ব নিবে, তার জন্য ওয়ারফারিন খেতে হবে রেগুলার। ওয়ারফারিনের কতগুলো সাইড ইফেক্ট আছে, ব্লিডিং হয়, আবার কম যদি হয় তাহলে ভালভের থ্রম্বাস ফর্মেশন হয়, থ্রম্বোম্বলিক ম্যানিফেস্টেশন, অ্যাকিউট ভালভ ফেলিউর। সুতরাং যেটা হচ্ছে নেটিভ ভালভ ইজ গুড ফর দ্য হেলথ বাট আর্টিফিশিয়াল বাট নট গুড অ্যাট অল। ফর দিস রিজন প্রপার ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্টের জন্য আমাদের এই তিনটা জিনিস দেখতে হবে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে: টেকিকার্ডিয়া আছে কিনা, তারপর তার ভলিউম ওভারলোড আছে কিনা, তারপর মাইট্রাল রিগার্জিটেশন বেশি যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এস্টিমেশন কিন্তু ওভার এস্টিমেশন হবে। নেক্সট হলো প্রেশার গ্রেডিয়েন্ট। দেখেন প্রেশার গ্রেডিয়েন্ট আমরা দেখার জন্য হচ্ছে কি পুরো মাইট্রাল ভালভের গ্রেডিয়েন্টটাকে ট্রেস করতে হবে। দেখবেন ওখানে আছে ইকোকার্ডিওগ্রাফি করার সময় দুটো অপশান থাকে, একটা হচ্ছে মাইট্রাল ভালভ ট্রেস আর মাইট্রাল ভালভ গ্রেডিয়েন্ট। সরাসরি গ্রেডিয়েন্ট দেখা যায়, একটা ট্রেসিং করে। ট্রেসিং যদি আমরা করি তখনই আবার ম্যাক্সিমাম ভ্যালোসিটি পাবো, মিন ভ্যালোসিটি পাবো, ম্যাক্সিমাম প্রেশার গ্রেডিয়েন্ট পাবো, মিন প্রেশার গ্রেডিয়েন্ট পাবো। যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, ম্যাক্সিমাম প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে 278 সেন্টিমিটার পার সেকেন্ড, আর মিন প্রেশার গ্রেডিয়েন্ট আমরা পাচ্ছি 200/7 সেন্টিমিটার পার সেকেন্ড। এবং আমরা জানি যে প্রেশার গ্রেডিয়েন্ট সমান 4 ইন্টু ভ্যালোসিটি স্কোয়ার। তাহলে এই ভ্যালোসিটি স্কোয়ার করে 4 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার মিলিমিটার অফ মার্কারি ম্যাক্সিমাম প্রেশার গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ 31 মিলিমিটার মার্কারি। মিন প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে 18 মিলিমিটার মার্কারি। তাহলে দেখা যাচ্ছে যে মিন প্রেশার হলো 18 আর হচ্ছে পিক প্রেশার গ্রেডিয়েন্ট 31। এরপরে আসেন প্রেশার হাফ টাইম। এখান থেকে এই যে ইএফ স্লোপ যেটা, এই ইএফ স্লোপটা
দিয়ে আমরা কিন্তু প্রেসার হাফ টাইম দেখি। প্রেসার হাফ টাইম মানে কি, ইট ইজ দ্য ম্যাক্সিমাম প্রেসার। এই ম্যাক্সিমাম প্রেসার গ্রেডিয়েন্টটা হাফ হইতে, ম্যাক্সিমাম প্রেসার গ্রেডিয়েন্টটা হাফ হইতে যে সময় লাগে সেই সময়টা আমরা প্রেসার হাফ টাইম হিসেবে ধরি। এখানে প্রেসার হাফ টাইম হলো 377 আমরা জানি 220-র উপরে যদি যায় মিলি সেকেন্ডে তাহলে সিভিয়ার মেটাল স্টেনোসিস, তাহলে 377 মানে হলো সিভিয়ার মেটাল স্টেনোসিস। এই প্রেসার হাফ টাইম থেকেও আমরা মাইটাল ভালভ এরিয়া মেজার করতে পারি। এই প্রেসার হাফ টাইম দিয়ে মাইটাল ভালভ এরিয়া পাওয়া গেল 0.58, দ্যাট ইজ সিভিয়ার মেটাল স্টেনোসিস। তাহলে প্রেসার হাফ টাইম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অ্যাসেসমেন্ট অফ মাইটাল ভালভ এরিয়া, ওয়েদার ইট ইজ সিভিয়ার অর নট। আরেকটা হচ্ছে আমরা মিন অ্যান্ড পিক প্রেসার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা অ্যাসেস করি ওয়েদার পেশেন্ট হ্যাভিং দ্য সিভিয়ার মেটাল স্টেনোসিস অর নট। এবং দেখেন এই কন্টিনিউয়াস ওয়েভ ডপলারটা আমাদের ফেলতে হবে যে তার ফ্লো অ্যাক্সিলারেশন যেখানে আছে একেবারে তার বরাবর পারপেন্ডিকুলারলি ফেলতে হবে। এখন যদি জ্যাট যদি কোনো দিকে অ্যাঙ্গুলেটেড থাকে তাহলে ওই অ্যাঙ্গুলেটেড করে আমাকে কিভাবে কন্টিনিউয়াস ওয়েভ ডপলার ফেলতে হবে, তাহলে জেটটাও খুব ইম্পর্টেন্ট। এই জন্য কালার ডপলার গাইডেড স্পেক্ট্রাল ফ্লো দেখতে হবে, দেখে তারপর আমরা অ্যাসেস করবো যে তার ম্যাক্সিমাম প্রেশার গ্রেডিয়েন্ট, মিন প্রেশার গ্রেডিয়েন্ট, ম্যাক্সিমাম মিন ভেলোসিটি এবং প্রেশার হাফ টাইম অ্যাসেস করবো। নেক্সট হলো দিস ইজ দ্য সাইনাস রিদম। যদি সাইনাস রিদমে থাকে তাহলে দেখা যায় যে একটাকে করলে হয়, তবে আমরা সাধারণত তিনটা মানে মাইটাল ভালভ ইনফ্লো প্যাটার্নের উপর আমরা দেখি। আর যদি এট্রিয়াল ফিব্রিলেশন হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 5টা, কোথাও কোথাও 6টার কমপ্লেক্সের কথা বলা হয়। যেমন এখানে দেখেন, এবং যেইখানে আর ইন্টারভেলের ভেরিয়েশন কম এই ধরনের আপনার কমপ্লেক্সগুলো নিতে হবে। যেমন এখানে দেখেন এ এবং বি দুইটা কমপ্লেক্স নেওয়া হয়েছে। এতে হলো ভেলোসিটি হচ্ছে 187 ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে 133, ম্যাক্সিমাম প্রেশার গ্রেডিয়েন্ট 14, মিনিমাম প্রেশার 8। তারপরে হচ্ছে পরেরটাতে আমরা পেলাম 189, হচ্ছে 111, আর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি 14, মিনিমাম হচ্ছে 6। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি কাছাকাছি হচ্ছে। এইভাবে আমরা 5টা কমপ্লেক্স নেওয়ার পর যেখানে আর ইন্টারভেল কম ভেরিয়েবল নিয়ে অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ করে আমাদেরকে দেখতে হবে। প্রেশার গ্রেডিয়েন্ট ভেরিজ উইথ হার্ট রেট। যেমন এখানে দেখেন যারা হার্ট রেট 72, আর যে কার্ডিয়াক আউটপুট 5 লিটারের জন্য আমাদের গ্রেডিয়েন্ট লাগতেছিল 20, আর যদি 100 যদি হার্ট রেট হয় 5 লিটার কার্ডিয়াক আউটপুট জন্য প্রায় 35 গ্রেডিয়েন্টের প্রয়োজন। তাহলে দেখা যায় হার্ট রেটের সাথে কিন্তু গ্রেডিয়েন্ট কিন্তু অনেক ভেরিয়েবল হয়। এই জন্য যখনই আমরা হার্ট রেট দিব, যে মাইটাল ভালভের গ্রেডিয়েন্ট আমরা লিখবো তার পাশাপাশি কিন্তু হার্ট রেটটা উল্লেখ করতে হবে। নেক্সট হলো মাইটাল ভালভ এরিয়া বাই দ্য প্ল্যানিমেট্রি। প্ল্যানিমেট্রি হচ্ছে একটা ভালো অ্যাসেসমেন্ট করার জন্য খুব ভালো একটা টুলস। Planimetry is considered as the reference measurement of the mitral valve area. Direct tracing of the mitral orifice, including the opened commissures in parasternal short axis view at the mid diastole. The diastole মাঝখানে দেখতে হবে, আর commissure in parasternal short axis view তে দেখতে হবে commissure opening সহ ইনক্লুড করে আমাদেরকে ট্রেসিং দিতে হবে। সেটিকে আমরা বলবো যে মাইটাল ভালভ ওরিফিস ট্রেসিং। এবং কোথায় ট্রেসিং করা হয়? লিফলেটের টিপ বরাবর ট্রেসিং করা হয়। যে লিফলেটে দেখবেন এই যে টিপ বরাবর আমরা ট্রেসিং করতেছি। একেবারে এই টিপ should be just sufficient to visualize the counter of the mitral orifice. কন্ট্রোল অফ দ্য মাইটাল ওরিফিস মানে গেইন সেটিং করে আমাদেরকে খুব ভালোভাবে যাতে বোঝা যায় মাইটাল ভালভ ওরিফিসটা কিভাবে দেখতে হবে। এক্সেসিভ গেইন সেটিং মে কজেস দ্য আন্ডার এস্টিমেশন অফ দ্য ভালভ এরিয়া। গেইন সেটিং যদি আমরা অনেক বেশি করি দেখা যাবে যে ক্যালসিফাইড থাকে, এরিয়াটা অনেক মানে ছোট তখন দেখা যাবে। আর 3D echocardiography improve the reproducibility and accuracy of the planimetric measurement. আমরা তাহলে দেখবেন যে আরো ভালোভাবে মাইটাল ভালভ এরিয়াকে অ্যাসেসমেন্ট করা যায়।
mitral valve by the 3D imaging যদি করা যায় তাহলে ভালোভাবে আমরা বুঝতে পারি যে 3D ইমেজে দেখেন মাইট্রাল ভালভের মার্জিনটা খুব সুন্দর বোঝা যাচ্ছে এবং মার্জিন ভালো বোঝা যাবে আমাদের প্ল্যানিমেট্রিতে আমাদের এরিয়া অ্যাসেসমেন্ট করতে অনেক সহজ হবে। আমরা দেখতেছি যে দুইটা কমিশন তারপর এখানে হলো একটা আনমিউট করে কথা বলেন, আনমিউট করে। সবাই আনমিউট করেন। আনমিউট না, মিউট হবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্ল্যানিমেট্রিতে আমরা মাইট্রাল ভালভ এরিয়া দেখার জন্য আমরা এখানে কতগুলো শর্তের কথা বলছি। একটা হচ্ছে ভালোভাবে যদি এস্টিমেশন হবে, আবার হচ্ছে যদি ক্যালসিফিকেশন থাকে এবং 3D তে খুব ভালোভাবে ফিটিংটা বোঝা যায়। যখন আমরা প্ল্যানিমেট্রি করব তখন যদি কোনো ওর ওপেনিং থাকে কমিশুর, সেই ওপেনিং এরিয়াটাকে আমাকে ইনক্লুড করতে হবে। যেমন রয়েছে সিঙ্গেল একটা কমিশুর ওপেন আছে, এখানে দুইটা কমিশুর ওপেন, এই কমিশুর এরিয়াগুলোকে আমাকে ইনক্লুড করতে হবে তখন মাইট্রাল ভালভ এরিয়াতে। Next is the advantage of the planimetry, direct measurement of the mitral valve area. That does not depend on the flow condition, cardiac chamber compliances or associated valvulation. এবং এটা দেখা যাচ্ছে ফ্লোর উপরে, যদি ফ্লো বেশি হয় বা কম হয়, কার্ডিয়াক চেম্বারে কমপ্লায়েন্স, অ্যাসোসিয়েট ভালভুলেশনের উপর ডিপেন্ড করে না। বেস্ট কোরিলেট উইথ দ্য অ্যানাটমিক ভালভ এরিয়া অফ এক্সপ্লান্ট ভালভ, দ্যাট ইজ অ্যানাটমির সাথে যেমন অ্যানাটমিক কোরিলেশন করে আপনার হচ্ছে প্ল্যানিমেট্রিটা। আর ডিসঅ্যাডভান্টেজ হলো যখন দেখবেন ক্যালসিয়াম থাকে কমিশুরে বা আপনার যদি স্প্লিটিং হয়, যেমন পিটিএনসি বা সিএনসির পরে যে স্প্লিটিং করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এস্টিমেশনটা ভালোভাবে হয় না ক্যালসিয়ামের জন্য। যেমন ক্যালসিয়াম মেক ইজ ডিফিকাল্ট ফর দ্য প্ল্যানিমেট্রিক এরিয়া অ্যাসেসমেন্টের জন্য। ক্যালসিয়ামটা থাকলে স্পাইকের জন্য খুব ভালোভাবে কিন্তু বোঝা যায় না এরিয়াটা। নট ফিজিবল ইন দ্য পুয়ার অ্যাকোয়াস্টিক উইন্ডো অ্যান্ড দ্য সিভিয়ার ভালভ ক্যালসিফিকেশন। যদি আপনার দেখা যায় উইন্ডো যদি পুয়ার হয়, ভালো উইন্ডো না হইলেও কিন্তু এরিয়া অ্যাসেসমেন্ট করা যায় না। তারপর যদি স্প্লিটিং যদি অনেক বেশি হয়, মনে হচ্ছে যে না ভালভ এরিয়া অনেক বড়, তখন মনে হয় এক্সটেন্ট অফ কমিশনার স্প্লিট ডিফিকাল্ট টু ট্রেস করা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে। নেক্সট হলো তখন আমরা কি করব, এই সমস্ত ক্ষেত্রে আমাদের প্ল্যানিমেট্রির সাথে ট্রান্সভালভুলার গ্রেডিয়েন্ট এবং প্রেশার হাফ টাইমকে অ্যাসেস করতে হবে, করে তারপর আমাদেরকে ঠিক করতে হবে যে তার মাইট্রাল ভালভের সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করতে হবে। নেক্সট হলো প্রেশার হাফ টাইম। প্রেশার হাফ টাইম যে আমি প্রথমে বলছিলাম যে ম্যাক্সিমাম প্রেশার গ্রেডিয়েন্ট যেটা পিক প্রেশার গ্রেডিয়েন্টটা হাফে কনভার্ট হইতে যে সময় লাগে সেটা আমরা মিলিসেকেন্ডে আমরা হিসাব করি যে সময় লাগে। যেমন এই পিকে আসতে দিস ইজ দ্য টাইম ফর পিক আর দিস ইজ দ্য টাইম ফর দ্য হাফ অফ দ্য পিক। তাহলে হাফ অফ দ্য পিক আর এখানে যে সময়টা, এই সময়টা হলো প্রেশার হাফ টাইম এবং এটাকে মিলিসেকেন্ডে এক্সপ্রেস করা হয়। Pressure half time is defined as time interval in the millisecond between the maximum mitral gradient in the early diastole. মানে দুটা পেজ, এটা আর্লি ডায়াস্টোল, এটা লেট ডায়াস্টোল, মানে টেলফিলিক পেজ। আর্লি ডায়াস্টোলিক পেজ আমরা এটা দেখি। In the early diastole and the time point where the gradient is half the maximum initial value, ম্যাক্সিমাম ইনিশিয়াল ভ্যালু থেকে হাফ হইতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা প্রেশার হাফ টাইম বলে থাকি। এই প্রেশার হাফ টাইমের মাধ্যমে আমরা সিভিয়ারিটি অ্যাসেস করতে পারি। দেখা যায় তাহলে 220 মিলিসেকেন্ড হয় প্রেশার হাফ টাইম। আবার হচ্ছে কি আমি প্রেশার হাফ টাইম থেকে মাইট্রাল ভালভ, যেমন মাইট্রাল ভালভ এরিয়া সমান 220 বাই দ্য প্রেশার হাফ টাইম অফ মাইট্রাল ভালভ এরিয়া। তারপর হচ্ছে ডিক্লাইন অফ দ্য ভেলোসিটি অফ দ্য ডায়াস্টলিক ট্রান্সমাইট্রাল ব্লাড ফ্লো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভালভ এরিয়া। তাহলে দেখা যাচ্ছে যে যত ভালভ এরিয়া কমতে থাকবে ততই হচ্ছে কি আমাদের মাইট্রাল ভালভের প্রেশার হাফ টাইম কি কমে যাবে।
প্রেশার হাফ টাইম যত না ভালভ এরিয়া যত কমতে থাকবে প্রেশার হাফ টাইম তত বাড়তে থাকবে। মানে ন্যারো ভালভের ভিতর দিয়ে প্রেশার কমতে কি হবে, সময় অনেক বেশি লাগবে। তাহলে দেখা যাচ্ছে ন্যারো ভালভ টাইম বেশি, তাহলে ইনভার্সলি প্রপোর্শনেট টু দ্য ভালভ এরিয়া, ইনভার্সলি বড়। তাহলে প্রেশার হাফ টাইম মানে মাইটাল ভালভ এরিয়া এরিয়া তাহলে আমরা কিভাবে বের করতে পারি যে মাইটাল ভালভ এরিয়া সমান 220 বাই প্রেশার হাফ টাইম যদি ভাগ করি তাহলে আমরা মাইটাল ভালভ এরিয়া বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। In addition to the mitral valve area, pressure half time depend on net compliance of the LA and LV. Pressure half time যেহেতু pressure half time pressure maximum pressure gradient আমরা আগেই জানছি যে left atrial compliance and left ventricular compliance এর উপর নির্ভর করে হচ্ছে maximum pressure gradient। তাহলে maximum pressure হাফ হইতে যে সময় লাগে সেই টাইমটাও দেখা যাচ্ছে যে আপনার left atrial compliance and left ventricular compliance এর উপর ডিপেন্ড করে। স্কয়ার রুট অফ দ্য ম্যাক্সিমাম ট্রান্সমিটার গ্রেডিয়েন্ট প্রেশার হাফ টাইম এবং স্কোয়ার রুটের উপরে ডিপেন্ড করে। সুতরাং প্রেশার হাফ টাইম অবটেন্ড বাই দ্য ট্রেসিং দ্য ডিসিলেশন স্লোপ অফ দ্য ই ওয়েভ অন দ্য ডপলার স্পেকট্রাল ডিসপ্লে অফ দ্য ট্রান্সমিটার ফ্লো। এবং প্রেশার হাফ টাইম আমরা যে দেখেন ছবি দেখে কি বলতে চাচ্ছিলাম, ট্রেসিং, যে আমরা একটা ট্রেসিং নিচ্ছি ডিসিলেশন স্লোপ অফ দ্য ই ওয়েভ অন দ্য ডপলার স্পেকট্রাল। তাহলে প্রেশার হাফ টাইম দেখে ডপলার স্পেকট্রাল ফ্লোর উপর আমরা ডিপেন্ড করে দেখি। যেমন কালার ডপলার একটা স্পেকট্রাল ফ্লো দেখি, একটা কালার ফ্লো দেখি আমরা। দিস ওয়ান ইজ দ্য স্পেকট্রাল ফ্লো। স্পেকট্রাল মাইট্রাল ফ্লো যেটা, সেই মাইট্রাল ফ্লো থেকে ই এবং এফ এর যে স্লোপটা আছে, ই এবং এফ এর এই স্লোপটা দিয়ে আমরা কি প্রেশার হাফ টাইম বের করি। আমরা এখান থেকে এখানে যখন লাইনটা ড্র করবো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আমাদের প্রেশার হাফ টাইমটা চলে আসে। প্রেশার হাফ টাইম হচ্ছে 237, দ্যাট ইজ সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। আমরা জানি 220 এর উপরে গেলে আমরা সিভিয়ার ধরি। আর হচ্ছে বাই দ্য প্রেশার হাফ টাইম দেখে হলো 0.93 মানে 1 এর নিচে, এটা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। নেক্সট কখনো কখনো দেখবেন এইবার ধরনের হয় যে এরকম ক্লিন কাট স্লোপ পাওয়া যায় না, যে ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে এরকম সাডেনলি ড্রপ করে তারপর আমরা পাচ্ছি। বেস্ট ওয়ে মেজারমেন্ট হচ্ছে মিড ডায়াস্টলের ক্ষেত্রে যে স্লোপটা আমরা পাবো সেই স্লোপটা উপরে নিচে যদি আমরা টেনে দিই সেই ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশনটা আসছে সেটা হলো মোর অ্যাকুরেট। এটিএল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা জানি যে 5টা আমরা কমপ্লেক্স আমরা নিব যাদের আর ইন্টারভেল মোটামুটি কাছাকাছি থাকে, মানে খুব বেশি ভেরিয়েশন থাকে না। দিস আর ইন্টারভেল এবং লেস ভেরিয়েবল আর ইন্টারভেলের মাঝে 5টা কমপ্লেক্সের আমরা কি করবো, প্রেশার হাফ টাইম নিব। প্রেশার হাফ টাইম নেওয়ার পর এগুলোকে অ্যাভারেজ করবো। অ্যাভারেজ করলে আমরা যেটা পাবো সেটি আমরা প্রেশার হাফ টাইম হিসেবে বিবেচনা করি। যেমন এখানে দেখেন প্রেশার হাফ টাইমে এখানে আমরা পাচ্ছি কি 380, 370, 380, 380, মোটামুটি 380-র কাছাকাছি। তাহলে দেখা যাচ্ছে যে 380 যদি হয় সেটা হচ্ছে কি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। আর মিন দেখেন গ্রেডিয়েন্ট হচ্ছে 13, 12, 12, এক জায়গাতে একটু কম পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ যদি আমরা করি এটাকে আমরা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হিসেবে বিবেচনা করতে পারি। ফ্যাক্টর র্যাপিড কিন্তু প্রেশার হাফ টাইম আমরা আগে বলছি যে প্রেশার হাফ টাইম লেফট এট্রিয়াল কমপ্লায়েন্স এবং লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্সের উপর ডিপেন্ড করে। তাহলে দেখেন প্রেশার লেফট এট্রিয়াল প্রেশার যদি কোনো কারণে যদি ডিক্লাইন করে যায়, মানে কমে যায়, যেমন এইচডি থাকলে প্রেশার চলে যাবে রাইট এট্রিয়ামের দিকে চলে যাবে, লেফট হ্যান্ডেড ড্রিং টু দ্য সেকেন্ড চেম্বার। তাহলে সেই ক্ষেত্রে প্রেশার হাফ টাইম কি ঝামেলা হয়ে যাবে, একজ্যাক্ট রেজাল্ট কিন্তু পাবেন না। শিফট লেফট এট্রিয়াম, লো লেফট এট্রিয়াল কমপ্লায়েন্স। লেফট এট্রিয়াল কমপ্লায়েন্স যদি খুব কম হয় তাকে দেখেন ইন্টারএট্রিয়াল সেপ্টাম শিফট হয়ে রাইট এট্রিয়ামের ভিতরে চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার লেফট এট্রিয়াল প্রেশার ড্রপ র্যাপিডলি অ্যান্ড প্রেশার হাফ টাইম ইজ শর্টেড। তাহলে প্রেশার হাফ টাইম আমরা কীভাবে কম পাবো? তাহলে দেখা যাচ্ছে কখনো কখনো প্রেশার হাফ টাইম দিয়েও অ্যাসেসমেন্ট করা যাচ্ছে না। যেমন এইচডি যদি থাকে সেক্ষেত্রে আমি কিন্তু ভালো অ্যাসেসমেন্ট করতে পারবো না। লেফট এট্রিয়াল কমপ্লায়েন্স লেফট ভেন্ট্রিকল ফিল ফ্রম এ সেকেন্ড সোর্স। এয়ার যদি হয় তাহলে কি লেফট অ্যাওর্টা থেকে ব্লাড সব লেফট ভেন্ট্রিকলে চলে আসছে ব্যাক টু।
তারপরে হলো শিফট এলবি, এরিয়া যদি সিভিয়ার স্টোনোসিস আমি পাই সেই ক্ষেত্রে আমাকে ধরতে হবে মডারেট ম্যাট্রিক্স অন্য বুঝতে হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে এয়ার থাকলে লেফট ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স যদি কম থাকে, লেফট এট্রিয়াল কমপ্লায়েন্স কম থাকে, এজ যদি থাকে, সেই ক্ষেত্রে আবার ওভার এস্টিমেশন হবে মাইট্রাল ভালভ এরিয়া। নেক্সট হচ্ছে প্রেশার হাফ টাইম আফটার দ্য ভেলুর মাইট্রাল ভালভুলোটমি, মানে পিটিএমসি করার পর। Then pressure half time is inaccurate soon after the acute valvotomy. Usually, increase in the mean gradient is compensated by decrease in the compliance. Immediately after the PTMC, there is discrepancy between the decrease in the mitral gradient and increase in the net compliance. The mitral gradient আমরা কম পাবো এবং ইনক্রিজ কমপ্লায়েন্স পাবো। তো মাইট্রাল গ্রেডিয়েন্ট কমে যাবে, কমে গেলে মনে হবে যেন গ্রেডিয়েন্টটা অনেক কমে গেছে, তাহলে বোঝা যাবে যে না খুব ভালোই রেজাল্ট হয়েছে, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে তার মাইট্রাল স্টোনোসিস কিছু রয়ে গেছে। তাহলে দেখা যায় কিছুটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন হয় বাই দ্য প্রেশার হাফ টাইম। সুতরাং ভেলুর ভালভোটমির পরে সবচেয়ে বেস্ট হলো প্ল্যানিমেট্রি। প্ল্যানিমেট্রি করে যে এরিয়াটা আপনি পাবেন সেটা হচ্ছে একুরেট। নেক্সট হলো কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে এটা হলো সেকেন্ড লাইন এভিডেন্স। আমরা ফার্স্ট লাইন এভিডেন্স বলছি যে মাইট্রাল ভালভের সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করার জন্য আমরা তিনটা জিনিসের দ্বারস্থ হব। একটা হচ্ছে ট্রান্স ভালভুলার গ্রেডিয়েন্ট, নেক্সট হচ্ছে আমরা প্ল্যানিমেট্রি, নেক্সট হলো প্রেশার হাফ টাইম। এই তিনটার কম্বাইনলি আমরা দেখি আমরা একটা পেশেন্টের অ্যাসেসমেন্ট করতে পারবো যে তার সিভিয়ারিটি আছে কিনা। যদি এই তিনটা দিয়েও পারা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের হেল্প নিতে হবে কন্টিনিউটি ইকুয়েশনে হেল্প নিতে হবে। কন্টিনিউটি ইকুয়েশনের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট আমাদের বিবেচনা করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের ডায়ামিটার আমাকে মাপতে হবে। দিস ইজ দ্য ডি হচ্ছে ডায়ামিটার ভালভের নিচে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের ডায়ামিটার মাপতে হবে। লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের হলো টিডিআই মাপতে হবে। নেক্সট হচ্ছে টিডিআই মাপতে হবে। এরপর আমরা কি করবো, তারপর হচ্ছে মাইট্রাল ভালভ এরিয়া আমরা বের করবো। কিভাবে মাইট্রাল এরিয়া হচ্ছে আপনার রো ডি স্কোয়ার বাই 4 ইন্টু বিটিআই aortic valve, বিটিআই mitral valve. এটা দিস ওয়ান ইজ দ্য বিটিআই mitral valve, আর হচ্ছে এটা হচ্ছে হলো আপনার এলবিওটি মানে অ্যাওর্টার। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাওর্টার হচ্ছে ডায়ামিটার অফ দ্য এলবিওটি ডি, আর হচ্ছে বিটিআই ভেলোসিটি টাইম ইন্টিগ্রাল আমরা দেখবো হচ্ছে অ্যাওর্টার আর হচ্ছে মাইট্রাল ভালভ। তাহলে এই ফর্মুলা দিয়েও আমরা কি করতে পারি, আমরা মাইট্রাল ভালভ এরিয়া অ্যাসেসমেন্ট করতে পারি। এগুলো হচ্ছে একটা কালার টপারিকো মেশিনে বিটিএ বের করা যায়, বিটিএ ওখান থেকে নিতে পারেন ভেলোসিটি টাইম ইন্টিগ্রাল। আর হচ্ছে স্ট্রোক ভলিউম ক্যান অলসো বি এস্টিমেটেড ফ্রম দ্য পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি থেকে স্ট্রোক ভলিউমও বের করা যায়। ডিসঅ্যাডভান্টেজ নিড মাল্টিপল মেজারমেন্ট অ্যান্ড ইনক্রিজ চান্স অফ দ্য এরর, মানে অনেকগুলো হিসাব নিকাশ করা লাগে। ইকো করতে বসে এত হিসাব নিকাশ করে ইকো করা ডিফিকাল্ট। ক্যানট বি ইউজ ইন দ্য এট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড সিগনিফিকেন্ট এমআর অ্যান্ড এআর। এমআর আর এআর যদি থাকে তাহলে বিটিআই আপনার অ্যাকুরেট অ্যাসেসমেন্ট হবে না, সেই ক্ষেত্রে আপনার মেজারমেন্ট করতে পারবেন না, এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রেও পারবেন না। এবং অনেক হিসাব নিকাশ এত যোগ বিয়োগ পূরণ ভাগ করা খুব ডিফিকাল্ট, যার জন্য কন্টিনিউশন খুব বেশি ইউজ করা হয় না। নেক্সট হলো পিজা, প্রক্সিমাল আইসো ভেলোসিটি সারফেস এরিয়া। এখানেও অনেক কঠিন আপনার হিসাব করা যায়। মাইট্রাল ভালভের সময় ট্রু, তারপর এখানে রেডিয়াস বের করতে হয় পিজা, তারপর হচ্ছে আপনার এলিয়াজিং ভেলোসিটি বের করতে হয়, অ্যাওর্টিক এলিয়াজিং ভেলোসিটি, তারপরে পিক মাইট্রাল ভেলোসিটি বের করতে হয়, অ্যাওর্টিক ভালভের এলিয়াজিং ভেলোসিটি, মাইট্রাল ভালভের পিক মাইট্রাল ভেলোসিটি বের করতে হবে। তারপর অ্যাঙ্গেল বের করতে হয়, আলফা দিয়ে অ্যাঙ্গেল বোঝায়। অ্যাঙ্গেল হলো ওপেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাইট্রাল লিফলেস
রিলেটিভ টু দ্য ফ্লো ডিরেকশন। এই সবগুলো প্যারামিটার নিয়ে এরপরে ক্যালকুলেটর নিয়ে আমরা মাইট্রাল ভ্যালভ এরিয়া বের করতে হবে। তাহলে এটাও একটা জটিল হিসাব। এটা হচ্ছে ডায়াস্টলিক mitral flow convergence on the atrial side of stenotic mitral valve producing the multiple shell of isovelocity hemisphere. এই isovelocity hemisphere থেকে কি করা হয়? পিজ mitral valve area বাইর করা হয়। This is the isovolumetric surface area, proximal isovelocity surface area. A hemispherical shape of convergence of the diastolic mitral. This one is the diastolic mitral flow on the atrial side, atrius of the mitral valve, and flow acceleration of the blood towards the mitral valve. তাহলে এই যে এরিয়াটা দেখা যায়, এটা খুব সুন্দর রেড কালার দেখা যায়। এখান থেকে রেডিয়াস বের করতে হবে যে আর, আবার অ্যাঙ্গেল বের করতে হবে, দুইটা ভালভের মাঝে যে অ্যাঙ্গেল বের করতে হবে। অ্যাঙ্গেল বের করে এই যে যেমন অ্যাঙ্গেল বের করছে দেখেন, এই দুইটা ভালভের মাঝে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আলফা। রেডিয়াস হলে এই বরাবর যেটা আপনার ডায়ামিটার হচ্ছে রেডিয়াস, এটা দুইটা বের করতে হবে রেডিয়াস। তারপরে আবার আমরা বের করতে হবে আমাদের মাইট্রাল ভালভের এলিয়াজিং ভ্যালোসিটি, অ্যাওর্টিক ভালভ, মাইট্রাল ভালভের ফিক মাইট্রাল ভ্যালোসিটি। এগুলো বের করে আমার এই ক্যালকুলেশন মধ্যে ফেললে আমরা মাইট্রাল ভালভ এরিয়া বের করতে পারবো। Feature is a advantage is a can be used in presence of the significance MR. যখন MR থাকবে, AR থাকবে, তারপর সে ডিফারেন্ট হার্ট রিদম যদি থাকে, যেমন টেকিকার্ডি আছে, মেজার করতে যাচ্ছে না, MR আর AR যদি থাকে, অনেকগুলো ফর্মুলা ইউজ করা যায় না। সেই ক্ষেত্রে ফিজার মাধ্যমে কিন্তু আমরা এটা অ্যাসেস করতে পারি। নট এফেক্টেড বাই দ্য LA&LB কমপ্লায়েন্স। LA&LB কমপ্লায়েন্স যেমন প্রেশার হাফ টাইমকে এফেক্টেড করে, এটা এফেক্টেড হয় না। তাহলে তার অ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ টেকনিক্যাল ডিফিকাল্টিজ, মানে অনেক হিসাব নিকাশের প্রয়োজন, টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য পিজা দিয়ে আপনার অ্যাসেসমেন্ট করা হচ্ছে না। সুতরাং যদি খুব ডিফিকাল্ট সিচুয়েশন হয়, এরকম MR AR বোঝা খুব ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে পিজা ইউজ করা যেতে পারে। নেক্সট স্টেজ ইকোকার্ডিওগ্রাফি। Unmarked symptom in asymptomatic patient with the mitral valve area less than 1.5 centimeter square, মানে less than 1.5 centimeter square পাওয়া যাচ্ছে mitral valve area, হ্যাঁ, কিন্তু symptom in unmarked symptom in asymptomatic patient। যদি এসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে অন্য কোনো সমস্যার জন্য সিমটমগুলো আমরা অ্যাসেস করতে পারতেছি না, এটা কি মাইট্রাল ভালভের জন্য না অন্য কারণে, সেই ক্ষেত্রে সেমি সুপান ইকোকার্ডিওগ্রাফিক এক্সারসাইজ ইজ নাও প্রিফার টু পোস্ট এক্সারসাইজ ইকোকার্ডিও। মানে এটা কিছুই না, পা আপনার হচ্ছে 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত পা উপরের দিকে উঠে রাখতে হবে, উঠে রাখার পর তারপর অ্যাসেসমেন্ট করবেন। সেই অ্যাসেসমেন্ট করার সময় আমরা কি দেখি, মাইট্রাল গ্রেডিয়েন্ট আর হলো পালমোনারি আর্টারিয়াল সিস্টোলিক প্রেশার আমরা দেখি। যদি মিন গ্রেডিয়েন্ট যদি 15-এর উপরে আমরা পাই, তাহলে বলবো সিভিয়ার এমএস। আর যদি পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার যদি মোর দ্যান 60 আমরা পাই, তাহলে আমরা ইন্ডিকেট ইন্টারভেনশন, মানে তার চিকিৎসা লাগবে। লো ভিটামিন স্ট্রেস ইকো দিয়েও আমরা দেখতে পারি, যদি মিন গ্রেডিয়েন্ট 18-এর বেশি হয়, 18 মিলিমিটার মার্কারি, তাহলে সেটাকে আমরা কনসিডার করবো সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। নেক্সট হলো মাইট্রাল লিফলেট সেপারেশন ইন্ডেক্স। এটা ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট। দেখবেন আমরা অনেক সময় ভালো মতো বুঝতে না পারলে এটার হেল্প নেই, যে MLS এর হেল্প নেই। মাইট্রাল ভালভ দেখেন সেপারেশন আছে, এই যে দুটো সেপারেশন, যেটা এই সেপারেশন ইন্ডেক্সটাকে বের করা হয়, মাইট্রাল ভালভ সেপারেশন ইন্ডেক্স। তারপর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টিপস অফ দ্য মাইট্রাল লিফলেটস। এই দুটো টিপসের মধ্যে ডিফারেন্স ইন PLAX মানে হলো প্যারাস্টেনাল লং ভিউ and the fourth chamber view in the diastole. In diastole আমরা দুটো সেপারেশন বের করি। সেপারেশন ভ্যালু হচ্ছে less than 0.8 সেন্টিমিটার যদি হয়, less than 0.8 is severe mitral stenosis, less than 0.8 is severe mitral stenosis value, more than 1.1 1 to 2 indicate the mild mitral stenosis. The severity of the mitral stenosis, the normal adult mitral valve area is 4 to 6 centimeter square. দেখেন 4 to 6, এটা কমতে 2 এর নিচে যখন যায়, তখনই কিন্তু আমরা ধরি যে তার ভালভের সমস্যা। তাহলে 2 এর নিচে, 2 থেকে 4 পর্যন্ত একটা গ্রে জোন থাকে, 2 থেকে 1.5 পর্যন্ত আমরা ধরি যে মাইল্ড মাইট্রাল স্টেনোসিস। আর হচ্ছে যদি 1.5 থেকে 2 পর্যন্ত আমরা মাইল্ড মাইট্রাল স্টেনোসিস, আর 1 থেকে 1.5 পর্যন্ত মডারেট, আর সিভিয়ার হচ্ছে লেস দেন 1, আর মিন গ্রেডিয়েন্ট হচ্ছে লেস দেন 5, আর হচ্ছে 5 to 10 যদি মডারেট, মোর দেন 10 হলে আমরা ধরি যে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। আর প্রেশার যেটা পালমোনারি আর্টারিয়াল সিস্টোলিক প্রেশার, লেস দেন 30 হলে মাইল্ড ধরা হয়, আর মডারেট হলো 30 থেকে 35 মডারেট,
আর সিভিয়ার হচ্ছে মোর দেন 50 হলে আমরা সিভিয়ার মাইট্রাল স্টোনোসিস। এছাড়া অ্যাসেসমেন্ট অফ দ্য মাইট্রাল ভালভ অ্যানাটমি বাই দ্য উইলকিন স্কোর। আপনারা উইলকিন স্কোর এর আগের লেকচারে আমি বলছি উইলকিন স্কোর কি জিনিস, ইম্পর্টেন্ট ফর দ্য চুজ অফ দ্য ইন্টারভেনশন। বিশেষ করে ইন্টারভেনশনের জন্য দরকার। সাধারণত আমরা এটা পিটিএমসি বা সিএনসির ক্ষেত্রে খুবই দরকার, যে সিএনসি পিটিএমসি করবো কিনা না সার্জারিতে যাবো। যদি 8 এর নিচে থাকে তাহলে আমরা সাধারণত পিটিএমসির জন্য আমরা বলি, সিএনসির জন্য মোর দেন যদি 12 হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, যে তাকে সার্জারির জন্য আমরা বলি। ইম্পর্টেন্ট পার্ট চয়েস অফ ইন্টারভেনশন। তারপর হচ্ছে আপনার প্যারামিটার অ্যাসেস আর ভালভ মোবিলিটি, থিকেনিং, ক্যালসিফিকেশন অ্যান্ড সাবভালভুলার প্যাথোলজি। সাবভালভুলার পাথওয়ে প্যারামিটার অ্যাসেস আর ভালভ মানে আমি 4টা জিনিস দেখি। একটা হচ্ছে ভালভের মোবিলিটি দেখি, থিকেনিং দেখি, ক্যালসিফিকেশন আর সাবভালভুলার স্ট্রাকচারের চেঞ্জ আমরা দেখি। প্রত্যেকটা প্যারামিটার জন্য স্কোর হচ্ছে 1 থেকে 4, তাহলে মিনিমাম হলো 4 আর ম্যাক্সিমাম হলো 460। টোটাল স্কোর অফ দ্য সাম অফ দ্য 4 ইন্ডিভিজুয়াল স্কোর, আর স্কোর হচ্ছে আপনার লেস দেন 8 আর এক্সিলেন্ট ক্যান্ডিডেট ফর দ্য পিটিএমসি, দ্যাট ইজ বেলুন আর লেস লাইকলি টু হ্যাভ দ্য স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। ভালো রেজাল্ট পাওয়া যায় না 12 এর উপরে। এইটা অবশ্য আমি এর আগের বারও বলছি, এটা আপনারা বুঝলেন যে মোটিভিটটা হাইলি মোবাইল ভালভ যদি থাকে উইথ অনলি লিফ রেস্ট্রিকশন, লিফ টিপে রেস্ট্রিকশন থাকে শুধু, আর লিফে যদি মিড আর বেস পার্টে যদি হ্যাভ নর্মাল মোবিলিটি যদি থাকে তখন আমরা তাকে 2 বলি। লিফলেট মিড অ্যান্ড বেস পোর্শন আর হ্যাভ নর্মাল মোবিলিটি যদি থাকে, নর্মাল মোবিলিটি, তারপরে ভালভ হচ্ছে কন্টিনিউ টু দ্য মুভ ফরওয়ার্ড ইন দ্য ডায়াস্টল মেইনলি ফ্রম দ্য বেস, বেসি থেকে যদি ডায়াস্টল মুভমেন্ট থাকে। তারপরে 4 হচ্ছে নো আর মিনিমাম ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য লিফটেড ডায়াস্টল মুভমেন্ট হয় না, এটা হলো একেবারে রিজিড থাকে ভালভ, সেক্ষেত্রে মোবিলিটি খুব কম। আর এখানে শুধু বেজের ক্ষেত্রে মোবিলিটি, দ্য মিড পার্টে মোবিলিটি, এটা শুধু টিপের জায়গায় একটু রেস্ট্রিকশন থাকে। থিকেনিং হচ্ছে সাধারণত 4 to 5 যদি থিকেনিং হয়, দ্যাট ইজ নর্মাল থিকেনিং, 5 to 1 ধরা হয়। আর 5 to 8 যদি হয় তাহলে 2 ধরা হয়। তারপর হচ্ছে 5 to 8 নর্মাল, মার্জিনে 5 to 8, মাঝখানেও যদি থিকেনিং হয় 5 to 8 তখন 3, আর মোর দেন 8 to 10 যদি হয় তখন আমরা তাকে বলি 4। ক্যালসিফিকেশন যদি অল্প সিঙ্গেল ক্যালসিফিকেশন থাকে, সিঙ্গেল এরিয়া অফ ইনকো ব্রাইটনেস তাহলে 1, আর স্ক্যাটার্ড অনেকগুলো যদি থাকে লিফটেড মার্জিনে তখন আমরা 2 ধরবো। তাহলে ব্রাইটনেস এক্সটেন্ড ইনটু দ্য মিড পোর্শন অফ দ্য লিফলেট তখন 3, আর এক্সটেন্সিভ ব্রাইটনেস যদি থাকে দো আউট মাস অফ দ্য লিফটেড টিস্যু, ম্যাক্সিমাম টিস্যু নিয়ে যদি আমরা এরকম পাই সেই ক্ষেত্রে আমরা তাকে ধরবো যে স্কোর 4। নেক্সট হচ্ছে ভালভুলার থিকেনিং, মিনিমাল থিকেনিং জাস্ট বিলো দ্য মাইট্রাল, just below the minimal thickening, just minimal thickening just below the mitral leaflet. Thickening of the caudal structure extend to the 1/3 of the caudal length, 1/3 যদি ইনভলভ হয় 2, আর থিকেনিং এক্সটেন্ড দ্য ডিস্টাল থার্ড পর্যন্ত যদি এক্সটেন্ড হয় 3। তারপর এক্সটেন্সিভ থিকেনিং শর্টেনিং অফ অল caudal structure, যদি সব caudal structure যদি থিকেনিং হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাউন টু দ্য পেপিলারি মাসেল পর্যন্ত তাকে আমরা 4 বলি। তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার স্কোরিং করার জন্য এবং পিটিএমসির জন্য খুবই দরকার। তারপরে সেকেন্ডারি ফিচার মাইট্রাল স্টোনের জন্য আর কি কি সমস্যা হতে পারে? মাইট্রাল স্টোন শুধু মাইট্রাল ভালভের মরফোলজিক্যাল চেঞ্জ ছাড়াও আমরা কি কি পাই, যেমন হচ্ছে লেফট এট্রিয়াল প্রেশার অনেক বেড়ে যায়। লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে যায়, আমরা কিভাবে বের করি এটা? যখন পিটিএমসি করি তখন লেফট এট্রিয়ামে যে আমরা ক্ষেত্রে পার করি সেই ক্ষেত্রে দিয়ে লেফট এট্রিয়াল প্রেশার আমরা মেজার করি, দেখা যায় যে অনেক সময় 40, 50 ইভেন পর্যন্ত বেড়ে যেতে পারে লেফট এট্রিয়াল প্রেশার, যেটা 0 to 4 থাকে। তারপর লেফট এট্রিয়াল অ্যান্ড লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিজ ডাইলেটেড হয়, লেফট এট্রিয়াল ডাইলেটেশনের জন্য কি হয়, এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে। তারপর হচ্ছে কি আমরা ইনক্রিজ চান্স অফ দ্য থ্রম্বাস ক্লট ফর্মেশন ইন দ্য ডিউ টু দ্য ব্লাড স্টেসিস, মানে স্পন্টেনিয়াস ইকোকন্ট্রাস্ট, তারপর হচ্ছে থ্রম্বাস ক্লট আমরা পেতে পারি লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিজ, লেফট এট্রিয়াতে। ডাইলেটেড আরএআরবি থাকে, আরএআরবি ডাইলেটেড থাকে, প্যারাডক্সিক্যাল সেপ্টাল মুভমেন্ট থাকে, মেবি সিন ডিউ টু দ্য পালমারি হাইপারটেনশন। পালমারি হাইপারটেনশনের জন্য আরএআরবি ডাইলেটেড এবং প্যারাডক্সিক্যাল সেপ্টাল মুভমেন্ট থাকে। তাহলে ইনডাইরেক্ট এভিডেন্স যেগুলো বা সেকেন্ডারি ইফেক্ট অফ এমএসির জন্য আমরা কি পাই, লেফট এট্রিয়াল প্রেশার হয়ে যাবে, তারপর হচ্ছে অ্যাপেন্ডিজ ডাইলেটেড থাকবে, যেটি থ্রম্বাস থাকবে, স্পন্টেনিয়াস ইকোকন্ট্রাস্ট থাকতে পারে, ডাইলেটেড আরএআরবি এন্ড দ্য paradoxical septal motion থাকে due to the pulmonary hypertension, যেমন দিস ক্লট
plot is well visualized by the transverse visual echo. This one is the transverse visual echo. এতে খুব ভালো বোঝা যাচ্ছে হচ্ছে ট্রান্সভার্স visual echo তে আমরা স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্টে বোঝা যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা ট্রান্সথোরাসিক ইকো, দ্যাট ইজ এ স্পন্টেনিয়াস ইকো কন্ট্রাস্ট। আর এটা হচ্ছে আপনার হলো দ্যাট ইজ এ থ্রম্বাস ইন দ্য লেফট এট্রিয়াল আর্টারি। 3D echo. 3D echo has the higher accuracy than the 2D echo, give the better information of the commissural fusion and the subalveolar involvement. ভালো বোঝার জন্য 3D echo প্রয়োজন। Mitral valve area 3D measurement were slightly lower than the similar measurement by the transthoracic 2D imaging. Mitral valve area 3D measurement were slightly lower than the similar measurement by the transthoracic 2D imaging. Mean difference হচ্ছে -0.16, mitral valve area by the pressure half rate mean difference হলো 0.02। তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা ডিফারেন্স থাকে, যে 3D mitral valve planimetry 2D mitral valve planimetry প্রেসার হাফ টাইমের ভিতরে কিছুটা ডিফারেন্স থাকে। থ্যাংক ইউ অল। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের চেষ্টা করছি যে মাইট্রাল ভালভ, দ্যাট ইজ মেইনলি মাইট্রাল স্টেনোসিসের একটা রোগী কীভাবে আমরা ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্ট করবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি আপনার ইকোকার্ডিওগ্রাফির উপরে নির্ভর করবে যে পেশেন্ট, যে আপনি এই রোগীটা কি মাইল্ড, মডারেট না সিভিয়ার স্টেনোসিস, রোগী কি সার্জারি লাগবে, ভালভ রিপ্লেসমেন্ট করবে, না পেশেন্টকে আপনি ওয়েট করবেন, না পেশেন্টের সিএমসি করবেন, না পেশেন্টের ওএমসি করবেন, না পেশেন্টের পিটিএমসি করবেন, কি করবেন, এই সব কিছু কিন্তু আপনাকেই লিখে দিতে হবে ডিসি দিয়ে, রিকমেন্ডেশন দিয়ে। যে তাকে 2D ইকোতেই কাজ হবে, না তার 3D ইকো লাগবে, না তার ট্রান্সিসিভিজিয়াল ইকো লাগবে, প্লট আছে কিনা, থ্রম্বাস আছে কিনা, এগুলো সব কিছু কিন্তু অ্যাসেসমেন্ট করার দায়িত্ব হচ্ছে আপনার, যিনি ইকোকার্ডিওগ্রাফি করবেন। সুতরাং এই লেকচার মনে হয় আপনাকে কিছুটা হেল্প করবে যে ভালো একটা ইকো করার জন্য। আপনাদের কিছু বলার আছে কিনা? কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার ক্লাসটা অনেক ভালো হয়েছে স্যার। তো স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। ট্রান্সগ্যাস্ট্রিক যে ইকোকার্ডিওগ্রাফি করা হয়, মানে একটা বলছিলাম ট্রান্সইসোফেজিয়াল আর একটা হচ্ছে ট্রান্সগ্যাস্ট্রিক। তো ট্রান্সগ্যাস্ট্রিক ওখানে স্যার এটা মানে কিভাবে করা হয় এটা, ওইটা এটা সম্পর্কে তো কিছুই না। আপনারা তো যেটা ট্রান্সইসোফেজিয়াল ইকো যে করেন, ট্রান্সইসোফেজিয়াল ইকো দেখবেন এভারেজ আমরা 30 যে মার্কিং থাকে না, ওখানে দেখবেন 10, 20, 30, 40, 50 এরকম কিন্তু মার্কিং থাকে ওখানে। হ্যাঁ, সাধারণত 30 পর্যন্ত যদি যায় সেটা হলো মিড ইসোফেগাস পর্যন্ত থাকে, এবং এটাকে আরো নিচে নামে দিতে হবে। ইসোফেগাসের নিচে নামাইতে হলে 40 পর্যন্ত গেলে স্টোমাকের আপনার দিকে যাবে, এবং স্টোমাকে যাওয়ার পর তখন এটাকে আমরা বলি ট্রান্সগ্যাস্ট্রিক, এবং তার যে ট্রান্সডিউসারটা থাকে, ট্রান্সডিউসারটা ভার্টিক্যালি থাকে। এই ট্রান্সডিউসার যদি আমি উপরের দিকে উঠিয়ে নিই, দ্যাট ইজ অ্যান্টিরিয়রলি যদি আমি মুভমেন্ট করাই, মুভমেন্ট করলে সেটা স্টোমাকের নিচের দিকে চলে আসবে। স্টোমাকের নিচে যদি থাকে, মানে যদি স্টোমাকের ভিতরে থাকবে ডায়াফ্রামের নিচে। এখন ডায়াফ্রামের উপরে থাকে হচ্ছে আপনার হার্ট। হার্টটা দেখবেন যে ডায়াফ্রামের নিচে হচ্ছে কি মানে হার্টের যে লং এক্সিসের মাঝখান বরাবর পড়ে, এবং এই বরাবর যদি পড়ে তাহলে আপনি এখান থেকে যে ভিউটা আপনি পাবেন, সেই ভিউটা হচ্ছে প্যারাস্টেনাল লং এক্সিস ভিউর কাছাকাছি আপনি একটা ভিউ পাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি মাইট্রাল ভালভ অ্যাপারেটাসটা খুব ক্লিয়ারলি বুঝবো, যে ভালভের লিফলেটটা বোঝা যাবে, তারপর কড়াটা বোঝা যাবে, পেপিলারি মাসেলটা বোঝা যাবে। এই জিনিসগুলো স্পষ্ট বোঝার জন্য হচ্ছে ট্রান্সগ্যাস্ট্রিক ভিউটা কখনো কখনো দরকার হয়। কিন্তু আমরা যে টিই করি সেটা হলো ট্রান্সইসোফেজিয়াল ইকো, সেই ক্ষেত্রে আমরা জিরোতে যদি রাখি, অ্যাঙ্গেলটা জিরোতে রাখলে দেখবেন যে আপনার অ্যাপিক্যাল 4 চেম্বার ভিউর মতোই দেখা যায়, একবার ক্লিন কাট আপনার পেপিলারি মাসেল এগুলি সব কিন্তু বুঝতে পারবেন। যদি জিরো লেভেলে অথবা 180 ডিগ্রি যদি আপনি রোটেট করেন, 180 ডিগ্রিতে গেলেও আপনি দেখবেন 4 চেম্বার ভিউ পাবেন। তাহলে এই ভিউতে যদি আপনি খুব ক্লিয়ার কাট বুঝতে পারেন, সেই ক্ষেত্রে ট্রান্সগ্যাস্ট্রিক ভিউর প্রয়োজন নেই।
বুঝতে পারছেন তো? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আজকে এখানেই শেষ করি না? ভালো থাকেন আপনারা।